প্রিয় শিক্ষার্থীরা, অ্যাকাউন্টিং 8 নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসে আমরা তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায়ের মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে তোমরা কিন্তু লেনদেন সম্পর্কে জেনেছ। তো লেনদেন কি? লেনদেন মানে কিন্তু আর্থিক পরিমাপযোগ্য কোনো ঘটনা যেটি ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে পরিবর্তন করে, সেটিকে কিন্তু লেনদেন বলা হয়। এটি কিন্তু তোমরা বিগত অধ্যায়গুলোতেই পড়েছ। এই লেনদেনগুলোকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়। একটি হলো মুনাফা জাতীয় লেনদেন, অপরটি হলো মূলধন জাতীয় লেনদেন। তাহলে দেখো, লেনদেনকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। তার একটি হলো মুনাফা জাতীয় লেনদেন এবং অপরটি হলো মূলধন জাতীয় লেনদেন। মুনাফা জাতীয় লেনদেন এবং মূলধন জাতীয় লেনদেন যদি আমরা আলাদাভাবে চিনতে চাই যে কোনটি মুনাফা জাতীয় এবং কোনটি মূলধন জাতীয়, তাহলে এই দুই ধরনের লেনদেনের সম্পর্কে কিছু বৈশিষ্ট্য আমাদের জানতে হবে। চলো আমরা সেই বৈশিষ্ট্যগুলো জেনে নিই। মুনাফা জাতীয় লেনদেনগুলো ব্যবসা প্রতিষ্ঠানে নিয়মিতভাবে সংঘটিত হয়। নিয়মিতভাবে মানে কি? কমপক্ষে প্রতি বছরে একবার হয়। সেটা প্রতিদিনও হতে পারে, প্রতি মাসে মাসেও হতে পারে। তবে যদি কমপক্ষে এক বছর পর পরও একটি লেনদেন সংঘটিত হয়, সেটিকেই বলা হয় নিয়মিত লেনদেন, অর্থাৎ এটি হবে মুনাফা জাতীয় লেনদেন। অপরদিকে মূলধন জাতীয় লেনদেনগুলো সংঘটিত হবে অনিয়মিত, অর্থাৎ একবার হলে অনেক দিন পর আবার হবে, এটিকে বলা হয় অনিয়মিত। বারবার হবে না, নিয়মিতভাবে হবে না, এটি হলো মূলধন জাতীয় লেনদেন। মুনাফা জাতীয় লেনদেনে টাকার অঙ্ক হবে তুলনামূলক কম, বা টাকার পরিমাণ থাকবে তুলনামূলক কম। অপরদিকে মূলধন জাতীয় লেনদেনগুলোতে টাকার পরিমাণ হবে তুলনামূলক বেশি। মুনাফা জাতীয়র তুলনায় টাকার পরিমাণটি হবে বেশি। যেহেতু মুনাফা জাতীয়তে টাকার পরিমাণ কম হবে, তাই এটি থেকে সুবিধাও পাওয়া যাবে কম দিন। অপরদিকে মূলধন জাতীয়তে যেহেতু টাকার পরিমাণ বেশি থাকবে, তাই সুবিধাও পাওয়া যাবে বেশি দিন। তাহলে দেখো, মূলত এই তিনটা বৈশিষ্ট্যের আলোকেই কিন্তু আমরা মুনাফা জাতীয় লেনদেন এবং মূলধন জাতীয় লেনদেনগুলো আলাদা করতে পারি। যেগুলো মুনাফা জাতীয় লেনদেন হবে সেগুলো নিয়মিত। তো নিয়মিত একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কি হতে পারে? দেখো, কর্মচারীদের বেতন প্রদান, পণ্য ক্রয়, এগুলো কিন্তু নিয়মিত লেনদেন। তাহলে এগুলো হবে মুনাফা জাতীয় লেনদেন। অপরদিকে অনিয়মিত মানে কি? দেখো, যেগুলো মাঝে মধ্যে হয়, কালে ভদ্রে হয়, নিয়মিতভাবে হয় না, যেমন আসবাবপত্র ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, এগুলো কিন্তু আমরা প্রতিদিন ক্রয় করি না। এই কারণে এগুলোকে বলা হয় অনিয়মিত লেনদেন, অর্থাৎ মূলধন জাতীয় লেনদেন। এবার টাকার অঙ্কে দেখো, আমরা যদি পণ্য ক্রয় করি সেটি কিন্তু স্বল্প টাকার, অল্প টাকার হয়ে থাকে। অপরদিকে যদি আসবাবপত্র ক্রয় করি, এটি কিন্তু বেশি টাকার হয়ে থাকে। তৃতীয় বৈশিষ্ট্য যদি আসো, সুবিধা কম। আমি যতটুকু পণ্য ক্রয় করব ততটুকু থেকে অল্প দিন কিন্তু আমি সুবিধা পাবো। অপরদিকে আমি যদি আসবাবপত্র ক্রয় করি, তাহলে সেটা কিন্তু আমি অনেক দিন ব্যবহার করব। তো তোমরা যদি এটুকুতে বুঝতে না পারো, আমরা একটি প্র্যাকটিক্যাল উদাহরণে যাব, আশা করি সেখান থেকে তুমি খুব সুন্দরভাবে বুঝতে পারবে। তো মনে করো এটি তোমার বাড়ি, তুমি একটি নতুন বাড়ি করেছো। এখন এই বাড়িতে তোমাকে বিদ্যুতের সংযোগ দিতে হবে, কারণ বিদ্যুতের সংযোগ ছাড়া তো আমরা চলতে পারবো না। তো ধরো, এটা হলো তোমার বাড়ির পাশের রাস্তা। এই রাস্তার এখানে বিদ্যুতের খুঁটি আছে, এখানে বিদ্যুতের খুঁটি। এখন এখান থেকে কি করতে হবে? তাহলে তোমাকে বাসায় বিদ্যুতের লাইন দিতে হলে এখান থেকে কিন্তু বিদ্যুতের লাইন তোমার বাসায় টানতে হবে। তুমি বাসায় লাইন টানলে এবং বাসায় কিন্তু তুমি এখানে বিদ্যুতের মিটারটা লাগালে, মিটারের লাইন দিলে, তারপর তুমি বাসার তোমার বিদ্যুতের বাতি, ফ্যান, টেলিভিশন, ফ্রিজ, এগুলো তুমি ব্যবহার করতেছো। এখন লক্ষ্য করো, এই যে বিদ্যুতের লাইনটি তুমি টানলে, বিদ্যুতের লাইন তুমি টানলে, এটি কি তুমি প্রত্যেক মাসে মাসে টানবে? প্রত্যেক বছরে টানবে? না। এটি কিন্তু একবার টানলে তুমি সারা জীবন ব্যবহার করতে পারবে। তার মানে এটি কিন্তু নিয়মিত হবে না, বারবার হবে না, এটি হবে অনিয়মিত। আবার এই যে তুমি বিদ্যুতের মিটার ব্যবহার করেছো, এখানে এই মিটারে তোমার বিদ্যুৎ যতটুকু ব্যবহার করবে তার বিল কিন্তু উঠবে, সেটি কিন্তু তোমাকে প্রত্যেক মাসে মাসে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে। যেহেতু প্রত্যেক মাসে মাসে করতে হবে, তার মানে কি এটি নিয়মিত। এরপর দেখো, এই যে বিদ্যুতের লাইনটি তুমি টানলে, এটার জন্য কিন্তু তোমার তুলনামূলকভাবে বেশি টাকা খরচ হবে বিদ্যুৎ বিলের চাইতে।
তুমি প্রতি মাসে যতটুকু ব্যবহার করবে ততটুকু বিল দিবে, কিন্তু এই টাকাটা কিন্তু তোমাকে ওই বিলের চাইতে বেশি খরচ করতে হবে। তাহলে দেখো এই যে বিদ্যুতের লাইনটা না, এটার জন্য তোমার টাকা লাগতেছে বেশি, অপরদিকে বিদ্যুতের বিলের জন্য তোমার টাকা লাগতেছে কম। এবার আসো সুবিধায়, এই যে তুমি লাইনটা টানলে এটা থেকে তুমি সারা জীবন সুবিধা পাবে। একবার লাইন টানার ফলে তোমার বাসায় সবসময় বিদ্যুতের সংযোগ থাকবে, এই কারণে তোমার এখানে সুবিধা বেশি। আর মিটারের বিল দেখো, তুমি 1 মাস দিলে 1 মাস সুবিধা পাবে, পরের মাস যদি বিল না দাও তাহলে কিন্তু তোমার বিদ্যুতিক সংযোগটা কেটে দেওয়া হবে, তার মানে তোমার সুবিধা কম। তো এখান থেকে যদি আমরা চিন্তা করি তাহলে এই যে বিদ্যুতের সংযোগ দেওয়া হলো, এটি হলো মূলধন জাতীয় লেনদেন, এবং প্রত্যেক মাসে মাসে বিদ্যুতের বিল দেওয়া, এটি হলো মুনাফা জাতীয় লেনদেন। আশা করি মুনাফা জাতীয় লেনদেন এবং মূলধন জাতীয় লেনদেনগুলো তোমরা চিহ্নিত করতে পারবে। তো আমরা এখন দেখব এই মুনাফা জাতীয় লেনদেন এবং মূলধন জাতীয় লেনদেন এগুলোকে আবার বিভিন্নভাবে ভাগ করা যায়, সেই ভাগগুলো আমরা। মুনাফা জাতীয় লেনদেনগুলোকে মূলত এই 4টি ভাগে ভাগ করা যায়: মুনাফা জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় প্রদান এবং মুনাফা জাতীয় ব্যয়। চলো আমরা এই জিনিসগুলো সম্বন্ধে একটু আলোচনা করি। তো প্রথমে যখন একটি লেনদেন থাকবে, আমরা কিন্তু প্রথমেই এই প্রাপ্তি, প্রদান, আয়, ব্যয় এগুলো চিন্তা না করে আমরা সাধারণভাবে চিন্তা করব এটা কি মুনাফা জাতীয় নাকি মূলধন জাতীয়। এইটুকু চিন্তা করার পর আমরা আলাদা করে ফেলবো কোনটা মুনাফা জাতীয় কোনটা মূলধন জাতীয়। এরপর আমরা এই প্রাপ্তি, প্রদান, আয়, ব্যয় নিয়ে আলোচনা করব। দেখো, মনে করো তোমার একটি দোকান আছে, তুমি সেই দোকানে বসে আছো। এখন তুমি দোকানে পণ্য বিক্রি করতেছো, বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতেছো। চিন্তা করো তো, এটা কি মুনাফা জাতীয় লেনদেন নাকি মূলধন জাতীয়? অবশ্যই মুনাফা জাতীয়, কারণ প্রতিদিনই কিন্তু তুমি পণ্য বিক্রি করো। তো এবার ধরো তোমার দোকানে একজন কাস্টমার এসেছে, সে একটি কলম ক্রয় করতে এসেছে। তো সে 5 টাকা দামের একটা কলম তোমার কাছ থেকে কিনলো, তুমি তার কাছে 5 টাকার একটি কলম বিক্রি করলে। তাহলে এই যে কলম বিক্রি করলে, এটা কিন্তু মুনাফা জাতীয় লেনদেন। এবার আমরা আসবো প্রাপ্তি প্রদানে। ধরো তুমি যে কলমটি বিক্রি করলে তার দাম হলো 5 টাকা। এবার তোমার কাস্টমার, অর্থাৎ যার কাছে তুমি কলমটি বিক্রি করলো, সে তোমাকে দিল 10 টাকা, সে দিল 10 টাকা। তাহলে দেখো, এই কলম বিক্রয় তোমার মুনাফা জাতীয় লেনদেন, কলম বিক্রয় হলো মুনাফা জাতীয় লেনদেন। এখন এই মুনাফা জাতীয় লেনদেনের ফলে তুমি কিন্তু পেলে 10 টাকা, নগদে কত পেলে? 10 টাকা। তাহলে এই 10 টাকা হলো তোমার মুনাফা জাতীয় প্রাপ্তি। অর্থাৎ মুনাফা জাতীয় প্রাপ্তি মানে হলো কোনো মুনাফা জাতীয় লেনদেনের ফলে আমরা নগদে যত টাকা পাই সেটা হলো আমার মুনাফা জাতীয় প্রাপ্তি। তাহলে এখানে কলম বিক্রি করে নগদে কিন্তু আমরা 10 টাকা পেয়েছি, তাহলে এই 10 টাকা হলো আমার মুনাফা জাতীয় প্রাপ্তি। এবার লক্ষ্য করো, মুনাফা জাতীয় আয় কি হবে? এই যে কলমটা আমি 10 টাকায় বিক্রি করেছি, 10 টাকা কি কলমের বিক্রয় মূল্য? না, সে আমাকে 10 টাকা দিলেও কলমের বিক্রয় মূল্য কিন্তু 5 টাকা। তাহলে এই মুনাফা জাতীয় আয় হবে তোমার 5 টাকা। তাহলে আমরা মুনাফা জাতীয় প্রাপ্তি সম্বন্ধে কি বলতে পারি? কোনো মুনাফা জাতীয় লেনদেনের ফলে আমরা মোট যে টাকাটা নগদে পাই সেটা হলো মুনাফা জাতীয় প্রাপ্তি, আর ওই প্রাপ্তির মধ্যে যে অংশটুকু আমি উপার্জন করেছি সেটা হলো আমার আয়। তো আশা করি এই দুটো তোমরা বুঝতে পেরেছো। এবার আসলো মুনাফা জাতীয় প্রদান ও ব্যয়। এবার একটু ব্যতিক্রম চিন্তা করে, এবার তুমি নিজে ক্রেতা সাজো, তুমি একজন ছাত্র বা ছাত্রী, তুমি কিন্তু বিভিন্ন লাইব্রেরি থেকে বই, খাতা, কলম কিনো। এবার ধরো তুমি একটি বই কিনতে গেলে যে বইয়ের দাম 310 টাকা ধরো লেখা আছে, তো বই কেনা এটা কিন্তু তোমার জন্য মুনাফা জাতীয়, কারণ তোমাকে কিছুদিন পর পর ক্রয় করতে হয়, কমপক্ষে প্রতি বছরেই ক্রয় করতে হয়। তো তুমি এবার বই কেনার জন্য লাইব্রেরিতে গেলে, তাহলে বই কেনা এটা তোমার মুনাফা জাতীয় লেনদেন। এবার তুমি 310 টাকা মূল্যের একটি বই ক্রয় কেনার জন্য দোকানদারকে 500 টাকা দিলে, তাহলে দোকানদারকে তুমি কত টাকা দিলে? 500। এই 500 টাকা হলো তোমার মুনাফা জাতীয় প্রদান। আর বইয়ের দাম কত ছিল? 310। এই 310 টাকা হলো তোমার মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমরা কি বলতে পারি? দেখো, মুনাফা জাতীয় প্রদান মানে হলো কোনো মুনাফা জাতীয় লেনদেনের ফলে আমরা সর্বমোট যে টাকাটা প্রদান করি, যে নগদ টাকাটা প্রদান করি, কত টাকা প্রদান করেছিলাম আমরা দোকানদারকে? 500 টাকা। এটা হলো মুনাফা জাতীয় প্রদান। অপরদিকে মুনাফা জাতীয় ব্যয় কোনটি? ওই প্রদানকৃত টাকার মধ্যে যতটুকু আমার জন্য খরচ হয়েছে, আমার জিনিসটার দাম যত, বইয়ের দাম কত ছিল? 310, তাহলে 310 টাকা হলো আমার মুনাফা জাতীয় ব্যয়। তো আশা করি এই মুনাফা জাতীয় প্রাপ্তি, আয়, প্রদান, ব্যয় এইটুকু তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন চলে যাব মূলধন জাতীয়তে। মূলধন জাতীয় লেনদেনগুলোকে মূলত 3 ভাগে ভাগ করা যায়: মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় প্রদান এই টপিকটি কিন্তু তেমন একটা আলোচিত হয় না। তো দেখো, মূলধন জাতীয় প্রাপ্তি মানে কি? মূলধন জাতীয় মানেই কিন্তু যেটা আমরা নিয়মিতভাবে পাই না, অনিয়মিতভাবে পাই। তো ধরো আমরা যেখান থেকে টাকা পাবো, প্রাপ্তি মানেই কিন্তু নগদ টাকা পাওয়া, প্রাপ্তি মানে কিন্তু নগদ টাকা পাওয়া। তো আমরা নগদ টাকা পেলাম, কিন্তু সেটা নিয়মিতভাবে না, অনিয়মিতভাবে পাবো। আজকে পেয়েছি, আবার নাও পেতে পারি।
এইরকম যখন থাকে সেটিকে বলা হয় মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি। তো মূলত এই মূলধন জাতীয় প্রাপ্তি কিন্তু মূলত তিনটি, সেটি আমরা আগামী ক্লাসে শিখব কোন তিনটি। এরপর আছে দেখো মূলধন জাতীয় আয়। দেখো এটার যদি আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝতে চাই, ধরো তোমার মোবাইলটি বা তোমার একটি আসবাবপত্র তুমি ক্রয় করেছিলে ব্যবহার করার জন্য, এখন ব্যবহার করতেছো, ব্যবহার করার শেষে এখন তুমি সেটা বিক্রি করে দিবা। ধরো সেই আসবাবপত্রটি তুমি 12,000 টাকায় বিক্রি করলে। চিন্তা করো আসবাবপত্র বিক্রয় এটি কিন্তু মূলধন জাতীয় লেনদেন, কারণ আসবাবপত্র কিন্তু আমরা প্রতিদিন বিক্রি করি না। তাহলে আসবাবপত্রটা আমি বিক্রি করলাম 12,000 টাকায়, তাহলে বিক্রি করে আমি কত টাকা পাবো? নিশ্চয়ই 12,000 টাকা পাবো। তাহলে এই 12,000 টাকা হলো আমার মূলধন জাতীয় প্রাপ্তি। এবার দেখো মনে করো আসবাবপত্রটির দাম ছিল আমার 10,000 টাকা, আমি 10,000 টাকায় ক্রয় করেছিলাম, 12,000 টাকায় বিক্রি করলাম, তাহলে আমার লাভ কত হলো? 2,000 টাকা। এই লাভটা হলো আমার মূলধন জাতীয় আয়। অর্থাৎ কোনো স্থায়ী সম্পদ বিক্রি করলে যেই টাকাটা পাওয়া যায়, যত টাকা নগদে পাওয়া যায়, সেটা হলো মূলধন জাতীয় প্রাপ্তি। আর ওই স্থায়ী সম্পদ বিক্রয়ের যে মুনাফাটা হয়, লাভটা হয়, সেটি হলো মূলধন জাতীয় আয়। মূলধন জাতীয় আয় কিন্তু মূলত এই একটাই, স্থায়ী সম্পদ বিক্রয়কৃত মুনাফা, অর্থাৎ এই 2,000 টাকা। আর মূলধন জাতীয় প্রাপ্তি হলো তিনটি, যেটি বললাম, স্থায়ী সম্পদের বিক্রয় মূল্য, মূলধন আনায়ন এবং ঋণ গ্রহণ। কারণ আমরা যদি মূলধন আনি, আমরা কিন্তু একটা ব্যবসায় বারবার মূলধন আনি না। আমরা যদি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করি, সেই ঋণটা পরিশোধ করে তারপর কিন্তু আবার আমাদেরকে ঋণ নিতে হয়, আমরা কিন্তু বারবার ঋণ নিতে পারি না। তাহলে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি হলো তিনটি: মূলধন আনায়ন, ঋণ গ্রহণ এবং স্থায়ী সম্পদ বিক্রয়। মূলধন জাতীয় আয় হলো একটি, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফা। এরপর বাকি থাকে দেখো মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় মানে আমরা টাকা প্রদান করেছি, বিনিময়ে আমরা যে জিনিসটা পেলাম সেটা আমাদের অনেক দিন থাকবে, স্থায়ী সম্পদ ক্রয় বলতে পারো। অথবা আমরা বলতে পারি যে ব্যয়গুলো আমাদের অনিয়মিতভাবে হয়, যেমন ধরো আসবাবপত্র ক্রয়, আমরা তো আসবাবপত্র প্রতিদিন ক্রয় করি না। অথবা বলতে পারো আসবাবপত্র ক্রয় করা বললাম, আমরা আসবাবপত্র পেলাম যেটি স্থায়ী সম্পদ, এটি হলো মূলধন জাতীয় ব্যয়। যন্ত্রপাতি ক্রয়, দালান কোঠা ক্রয়, ভূমি ক্রয়, এই সবগুলো হলো মূলধন জাতীয় ব্যয়। তো আজকে আমরা মূলত মুনাফা এবং মূলধন জাতীয় লেনদেনগুলো আলাদা করা শিখলাম, এবং মুনাফা জাতীয় লেনদেনের 4টি প্রকার, মূলধন জাতীয় লেনদেনের 3টি প্রকার আমরা শিখলাম। আশা করি এই বিষয়গুলো সম্বন্ধে তোমরা একটি স্পষ্ট ধারণা পেয়েছো। যদি কারো কোথাও বুঝতে সমস্যা থাকে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। ক্লাসে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় আয় আজকে শিখলাম, আগামীকালকে আমরা আলোচনা করব। এবং মুনাফা জাতীয় আয় এবং প্রাপ্তির পার্থক্য, মুনাফা জাতীয় ব্যয় এবং প্রদানের পার্থক্য নিয়ে আমরা কিছু আলোচনা করব। কিছু অঙ্কের মাধ্যমে তোমাদেরকে দেখাবো কিভাবে প্রাপ্তি এবং আয়গুলো আলাদা করতে হয়। ইনশাল্লাহ তারপরের দিন আমরা আমাদের বইয়ের অঙ্কগুলো করা শুরু করব। এই অধ্যায়ের সবগুলো ভিডিও একসাথে পাওয়ার জন্য আমাদের চ্যানেলের 4র্থ অধ্যায়ের যে মুনাফা মূলধন জাতীয় লেনদেন নামে যে অধ্যায়টি রয়েছে সেখানে তোমরা দেখতে পারো। এই ভিডিও ডিসক্রিপশনে আমি সেই প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিব। ধন্যবাদ তোমাদের সকলকে।